বাহিরে প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠেছে। আকাশ বিদীর্ণ করে ঝরে পড়ছে অবিরাম জলধারা, প্রতিটি বিন্দু যেন এক একটি ধারালো অস্ত্র, আঘাত হানছে ধরণীর বুকে। মাঝে মধ্যে বজ্রকণ্ঠে চিৎকার করে ওঠে আকাশ, প্রচণ্ড গর্জনে কেঁপে ওঠে চারদিক। বিদ্যুতের হিংস্র শিখা অন্ধকার চিরে দিগন্ত জুড়ে বিচ্ছুরিত হয়, মুহূর্তের জন্য আলোকিত করে তুলে থমথমে রাত। গভীর আধারে ঢাকা এই রাত যেন ভয়াল, রুদ্ধশ্বাস এক প্রতীক্ষা। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মাঝে লুকিয়ে আছে এক রহস্য, এক দুর্বার আকর্ষণ, যা হৃদয়কে শিহরিত করে, আবার গভীর অজানার দিকে ঠেলে দেয়। মোমবাতির নিভু নিভু আলোয় ইচ্ছের মুখে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যেন কোনো গোপন আগুন ধিকি ধিকি জ্বলছে তার ত্বকের উপর। গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছে, নিঃশ্বাসের ওঠানামায় তার বুক ধীরে ধীরে উঠছে নামছে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, যেন সময় থমকে গেছে। ইচ্ছের নরম হাত ধূসরের উরুর উপর রাখা, ঠান্ডা আঙুলের সংস্পর্শে ধূসরের মুষ্টি ধীরে ধীরে কষে আসছে। চোখে মুখে স্থিরতা, কিন্তু ভিতরে যেন কোনো দুর্বার ঝড় বয়ে যাচ্ছে। পাশেই মেহেদি আর্টিস্ট ইচ্ছের হাত ধরে নিখুঁত নকশা এঁকে যাচ্ছে, কিন্তু ধূসরের চোখ আটকে আছে অন্যখানে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত দুটো ছুঁয়ে গেছে। নিস্তব্ধতার মধ্যে শুধু বৃষ্টির একটানা শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন। যেন পুরো প্রকৃতি আজ কোনো অদৃশ্য রহস্যের সাক্ষী হয়ে আছে। ইচ্ছে তখন থেকেই লুকিয়ে বেড়াচ্ছে, ধূসরের সামনে আর একবারও পড়েনি। লজ্জা, শিহরণ আর একরাশ দুর্বোধ্য অনুভূতি যেন ঘিরে রেখেছে। রাতের সেই ধূসরের স্পর্শ, কানে বাজতে থাকা ফিসফিস করা শব্দ, সবকিছু মিলিয়ে ইচ্ছে যেন নিজের ভেতরেই গুটিয়ে গেছে। কিন্তু ধূসর এত সহজে ছাড়ার পাত্র নয়। যেমন করে প্রতিবার ঘুড়ির সুতোয় মাঞ্জা লাগাতে আসে, ঠিক তেমনভাবেই এবারও সময়মতো চলে এসেছে ইচ্ছের হাত রাঙাতে। যেন কিছুই হয়নি, যেন রাতের সেই তীব্র মুহূর্তগুলো একান্তই ইচ্ছের কল্পনা ছিল। ঘরের দরজায় আলগা শব্দ, ইচ্ছে জানতেও পারেনি কখন ধূসর এসে দাঁড়িয়েছে। ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের ঠিক সামনে বসে পড়ে ধূসর। একবারও কিছু না বলে ধীর লয়ে ইচ্ছের কাঁপতে থাকা হাত নিজের শক্ত হাতে তুলে নেয়, তারপর মেহেদিতে ভেজা ইচ্ছের নরম আঙুলের ডগা ছুঁয়ে দেয় নিজের শক্ত পৃষ্ঠে। ধূসর শ্বাস আটকে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। তৎক্ষণাৎ ধূসর মুচকি হেসে বলে উঠে, তুই লুকোতে পারিস, আমি খুঁজে নিতে জানি, ইচ্ছেময়েই। এবার আমার ঘড়ির সুতোটা ঠিকভাবে রাঙিয়ে দিই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে, রাজশাহীর অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রকৃতি যেন আজ বিরূপ, কাল রাতের দুর্যোগের পরও আকাশের গায়ে মেঘের ছায়া, কিন্তু রোদের তীব্রতা এতটুকু কমেনি। গুমোট বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা অশান্তির সংকেত দিচ্ছে। কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে রাজকীয় সাজসজ্জার ছটা। ঝাড়বাতির সোনালি আলোয় চারপাশ জ্বলজ্বল করছে, সুসজ্জিত ফুলের তোড়া আর মখমলের পর্দা মিলিয়ে এক মণিমুগ্ধকর আবহ তৈরি হয়েছে। ব্যস্ততা চারদিকে, বরযাত্রীদের আগমনের প্রস্তুতি চলছে, অতিথিদের আসন নির্ধারণ থেকে শুরু করে শেষ মুহূর্তের পারফেকশন নিশ্চিত করতে কর্মচারীরা ছুটোছুটি করছে। জয় মির্জা কক্ষের আয়নার সামনে দাঁড়িয়ে, কালো সোনালি জরির শেরওয়ানির সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে পরানো হয়েছে পাগড়ি। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে হাসি। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে একটু থমকে যায়, আজ তার বিয়ে, অথচ তার মনে যেন কোনো বিশেষ অনুভূতি নেই। পাশেই জাকিয়া বেগম ছেলের দিকে অপলক তাকিয়ে আছেন। চোখ ভরে উঠছে আনন্দের অশ্রুতে, আবার কোথাও যেন এক মায়ের স্নেহমাখা দুশ্চিন্তাও লুকিয়ে আছে। ঠিক তখনই সিঁড়ির নিচ থেকে ছুটে আসে রুহি। ভাইয়া, গাড়ি সব এসে গেছে, সবাই রেডি। চলো, এখনই বের হতে হবে। তার উত্তেজিত কণ্ঠে চারপাশের সবার মনোযোগ সেদিকে চলে যায়। জয় শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করে নেয়, তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়, একটা নতুন জীবনের পথে, এক নতুন গল্পের শুরুতে। রাতের আবছা আলোয় বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টার জুড়ে ব্যস্ততা তুঙ্গে। বর আর বউকে স্টেজে বসানো হয়েছে, চারপাশে আতশবাজির আলোকছটা, অতিথিদের কোলাহল, আর বিয়ের সূরা উচ্চারণের মৃদু ধ্বনি মিলেমিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করছে। ঠিক এমন সময় সেন্টারের দোতলার সিঁড়ি বেয়ে দ্রুত নামতে দেখা গেল ইচ্ছেকে। দুই হাতে লেহেঙ্গার নিচের অংশ সামলে রেখেছে, যেন তাড়াহুড়োয় কোথাও না পড়ে যায়। লেহেঙ্গার ভারী কাজের ওড়না কোমরে গুজে নিয়েছে, যাতে চলাফেরায় সমস্যা না হয়।
এক এক ধাপ নামার সঙ্গে সঙ্গে তার গলায় ঝুলানো ছোট্ট পেন্ডেন্ট আলোয় ঝলমল করে উঠছে। চেহারায় এক অদ্ভুত রকমের উত্তেজনা আর উদ্বেগের ছাপ। মনে হচ্ছে কোথাও যাওয়ার তাড়া আছে, কিংবা কিছু একটা জানার জন্য মন অস্থির হয়ে আছে। সিঁড়ির প্রতিটি ধাপে তার পদক্ষেপ দৃঢ়, কিন্তু কোথাও একটা দ্বিধা লুকিয়ে আছে। নিচে নামতেই হলের আলোর ঝলকানি ইচ্ছের চোখে পড়ে, এবং তখনই দৃষ্টি পড়ে স্টেজের দিকে। স্টেজে বসে থাকা নবদম্পতিকে ঘিরে উৎসবের আনন্দ চলছে, আর পুরো পরিবেশটায় এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে। কিন্তু ইচ্ছের ভেতরে এক অজানা অস্বস্তি, একটা চাপা উত্তেজনা। ইচ্ছে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে এক নিঃশ্বাসে গিয়ে বসে ঈশিতার পাশে। বিয়ের আসর চলছে, মৌলভী সাহেব শান্ত কণ্ঠে কাবিননামা পড়ছেন, চারপাশে সবাই উৎসুক দৃষ্টিতে বরকনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে চুপচাপ বসে সব দেখছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। আপনার মনে হয় না বাংলাদেশে এসে আপনি বড় ভুল করে ফেলেছেন? গভীর, চাপা স্বরে উচ্চারিত এই কথাগুলো যেন কেঁপে উঠল পুরো ফাঁকা রাস্তা। সামনের গাড়িতে বসা জ্যাকসন কোল এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায় যেন। ঘাম জমতে শুরু করে কপালে। সে যতই অভিজ্ঞ হোক না কেন, সামনের ব্যক্তির সামনে যেন নিজের অস্তিত্বটাই ম্রিয়মাণ লাগছে। বয়সে তরুণ হলেও এই ব্যক্তির ক্ষমতা আর বুদ্ধিমত্তা দুটোই তাকে ছাড়িয়ে গেছে বহুদূর। জ্যাকসন ধীরে ধীরে পাশের অ্যালিস ক্যাম্পবেলের দিকে তাকালো, যেন নীরবে সমর্থন চাইছে। তারপর কাপা হাতে সামনে রাখা ফাইলটি তুলে ধূসরের দিকে এগিয়ে দিল। গলা শুকিয়ে আসছিল, তবু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, মিস্টার ধূসর, আমি স্বীকার করছি, আমরা ভুল করেছি। এজন্য দুঃখিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যত দ্রুত সম্ভব আমরা দেশ ছাড়ছি। ধূসর কোনো উত্তর দেয় না, শুধু তীক্ষ্ণ নির্লিপ্ততা চোখ দুটো কোলের দিকে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো করুণা ছিল না, ছিল শুধুই ভয়ঙ্কর এক সাবধানবাণী। এই ফাঁকা জায়গা, চারপাশে নিস্তব্ধতা। কেবল দূরে একটা ল্যাম্পপোস্টের মলিন আলো পড়ে আছে ধুলোভরা মাটিতে। পাশেই একটা কালো গাড়ি দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কিন্তু উপস্থিতিটা ভারী। ধূসর কথা শেষ করেই সামনে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ ব্ল্যাক মাম্বা গাড়িটির দরজা খুলে ভেতরে বসে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জে ওঠে, আর পরের সেকেন্ডেই ফুল স্পিডে ছুটে যায় গাড়িটি, কালো অন্ধকার চিরে মেইন রোডের দিকে। পেছনে পড়ে থাকে জ্যাকসন কোল, যার চোখ এখনও বিস্ময়স্থির। পাশে দাঁড়িয়ে থাকা অ্যালিস ক্যাম্পবেল হতভম্ব, মুখে কোনো কথা নেই, কিন্তু আতঙ্কটা স্পষ্ট, যেন ধূসরের উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে দিয়ে গেছে। হাওয়ায় ধুলো উড়ে যায়, রাস্তার ল্যাম্পপোস্টের আলো ক্রমশ ম্লান হতে থাকে, আর ধূসর মিলিয়ে যায় রাতের অন্ধকারে। অন্যদিকে রাতের আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। কমিউনিটি সেন্টারের বাইরে কালো রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে, তার চোখে এক শীতল অথচ প্রবল তীক্ষ্ণতা। আশপাশের কেউ বুঝতে পারছে না, কিন্তু প্রতিটি দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চারপাশের পরিবেশ। ধূসর ফর্মাল ড্রেসআপে সোজা বরকনের কাছে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে। বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন শুধুই সৌজন্য সাক্ষাৎ করছে, কিন্তু বাস্তবে তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না, শার্প দৃষ্টিতে পুরো অন্দর সেন্টার পর্যবেক্ষণ করছে, কাউকে খুঁজছে সে। ইচ্ছে কোথাও নেই। চোখে এক ঝলক অস্বস্তি ফুটে ওঠে ধূসরের, কিন্তু মুখে তার ছিটেফোঁটাও প্রকাশ পায় না। পাশেই রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ইচ্ছে কোথায়? রুহি একটু চমকে ওঠে, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু কণ্ঠে হালকা কম্পন ধরা পড়ে, ও ছাদে গেছে। ধূসর এক মুহূর্ত স্থির থেকে রুহির দিকে গভীর দৃষ্টিতে তাকায়, যেন মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। এরপর কোনো কথা না বলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়, প্রতিটি পদক্ষেপে যেন প্রচণ্ড দৃঢ়তা আর অদৃশ্য এক ঝড়ের পূর্বাভাস। চোখে এক ধরনের ধৈর্যহীন প্রতীক্ষা, যেন এই মুহূর্তেই তাকে ইচ্ছেকে দেখতে হবে, সামনে দাঁড় করাতেই হবে। ধূসরের ব্যক্তিত্ব এমন যার সামনে মিথ্যা বলা সহজ নয়। গভীর দৃষ্টির নিচে যেই আসুক না কেন, সত্য ঠিকই ধরা পড়ে যায়। মানুষ তার সামনে এসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ঠোঁট কাঁপতে শুরু করে, কথার মধ্যে অস্পষ্টতা ফুটে ওঠে। রুহিও সেই একই পরিস্থিতির মুখোমুখি হল আজ। দেখলেই কেমন একটা ভয় কাজ করে ভিতরে।
ধূসর একবার তাকিয়েই বুঝে ফেলেছে কিছু একটা লুকানো হচ্ছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ায় ধূসর। গতি ছিল স্বাভাবিক, কিন্তু ভারী। প্রতিটি ধাপে ধাপে যেন একটা অদৃশ্য চাপ তৈরি হচ্ছিল, যা রুহির শ্বাসরুদ্ধ করে। রুহি ঠোঁট চেপে ধরল, হাতের তালু ঘামছে। দ্রুত ফোন বের করে কাউকে একটা এমএমএস পাঠিয়ে দিল। আঙুলের ডগা থরথর করে কাঁপছিল, তবে কোনোভাবে বার্তাটি পাঠিয়ে দিল সে। তবুও দুশ্চিন্তা কাটল না। বুকের মধ্যে ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আশপাশের সবাই শুনতে পাচ্ছে। কপালের পাশে ছোট ছোট ঘামের বিন্দু জমে উঠেছে। হাত পা অবশ হয়ে আসছে ভয় আর অস্থিরতায়। ধূসর ভাই কি কিছু বুঝে ফেলেছে? তার তীক্ষ্ণ চোখ কি সবকিছু ধরে ফেলেছে? এই মুহূর্তে রুহির মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তার হাতে নেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, ধূসর ভাই যদি কিছু জানে, আর সেটাই সবচেয়ে বড় ভয়। ছাদের ওপরে ছোটখাটো একটা ঝটলা জমে উঠেছে। ইয়ং বয়সের ছেলেমেয়েরা উচ্ছ্বাসে চিৎকার করছে, করতালি দিচ্ছে কারো জন্য। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, চোখের সামনের দৃশ্য এক নজরে পর্যবেক্ষণ করে। তার ঠান্ডা, স্থির দৃষ্টির নিচে সবকিছু যেন ধীর হয়ে আসে। ঈশিতা একপাশে দাঁড়িয়ে, মুখটা ফ্যাকাশে, চোখের তারায় স্পষ্ট উদ্বেগের ছাপ। ধূসর এক ঝলক ঈশিতার দিকে তাকিয়ে বুঝে নেয় কিছু একটা ঘটছে। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগোয়, গভীর দৃষ্টি ছুড়ে দেয় কেন্দ্রবিন্দুর দিকে। ইচ্ছের হাতে লাল গোলাপের তোড়া, আর তার সামনে হাঁটু মুড়ে বসে আছে ইনান, চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে আত্মবিশ্বাসী হাসি। চারপাশের উল্লাস যেন মুহূর্তে স্তব্ধ হয়ে আসে ধূসরের উপস্থিতিতে। বাতাসটা ভারী হয়ে ওঠে, চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। এমন সময় ঈশিতার পাশ থেকে আরফান এক পা পিছিয়ে আসে, শ্বাস আটকে আসে যেন। ধূসর কিছু বলে না, কিন্তু চোখের গভীরতা শীতল হয়ে ওঠে। শুধু একবার ইচ্ছের দিকে তাকায়, তারপর ইনানের চোখে চোখ রাখে, গভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে। যেন পুরো পরিস্থিতির চাবিকাঠি সে একাই ধরে রেখেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। ধূসরের উপস্থিতি যে একটা ঝড় নিয়ে এসেছে, সেটা সবার মনে ধীরে ধীরে গেঁথে যেতে থাকে। ইচ্ছে অস্বস্তি বোধ করছিল, চারপাশের চিৎকার উল্লাসের মাঝেও যেন একটা অদৃশ্য শীতলতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। বুকের ভেতর অজানা আশঙ্কা দপদপ করছিল, কিন্তু কেন, তা বুঝতে পারছিল না। অবচেতনভাবেই সামনে তাকায় ইচ্ছে, আর ঠিক তখনই সেই দৃষ্টি তার দিকে পড়ল, ধূসরের দৃষ্টি। সেই চোখে যেন কোনো শব্দহীন ঝড় বইছে, গভীর, শীতল আর তীক্ষ্ণ। ইচ্ছে অনুভব করল, শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। ভয়, নাকি অপরাধবোধ? ধূসর ভাই তাকে ভুল বুঝেছে, এমনটাই মনে হলো ইচ্ছের। ইচ্ছে কিছু বলতে চাইল, ব্যাখ্যা দিতে চাইল, কিন্তু গলায় যেন শব্দ আটকে আছে। ধূসর মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রই, তারপর ঠান্ডা চোখে একবার ইনানের দিকে তাকায়। চোখের সেই ভাষা বোঝা কঠিন, কিন্তু আশপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। এরপর কোনো কথা না বলে ধূসর সোজা ঘুরে দাঁড়ায়। পায়ের চলার ভঙ্গিতেই যেন একটা ভয়াবহ শূন্যতা লুকিয়ে। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের চলে যাওয়ার দিকে। বুকের মধ্যে অদ্ভুত এক যন্ত্রণা দলা পাকিয়ে উঠল, সে কি সত্যিই কিছু ভুল করল? নাকি ধূসর ভাই তাকে বোঝার আগেই বিচার করে ফেলেছে? চারপাশের আনন্দ উচ্ছ্বাসের মাঝে ইচ্ছের চারপাশটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে আসে যেন। ধূসরের সেই ক্ষুব্ধ চোখজোড়া ভয়াবহ, শীতল অথচ ভেতরে ধিকি ধিকি জ্বলছে দাহ। যেন একটা ঝড়ের পূর্বাভাস, যেটা সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। ইচ্ছে শ্বাস আটকে তাকিয়ে আছে ধূসরের দিকে, গলা শুকিয়ে কাঠ। ধূসর কিছু বলবে কি না, নাকি নিঃশব্দে চলে যাবে, তা বোঝা কঠিন। কিন্তু না, ধূসর থামল। চোখের দৃষ্টিতে নিঃসংশয় হুমকি, প্রতিটি ভাবভঙ্গি যেন বলে দিচ্ছে, এখন নয়, কিন্তু খুব শিগগিরই এই মুখোমুখি হওয়া ভয়াবহ কিছু ডেকে আনবে। ধীরলয়ে, শান্ত অথচ শীতল কণ্ঠে ধূসর বলে উঠল, এই ভুলের মূল্য দিতে হবে, ইচ্ছে। সময় যখন আসবে, পালানোর পথ খুঁজে পাবি না। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ধূসর চলে যায়। কিন্তু ধূসরের উপস্থিতির শীতলতা ইচ্ছের চারপাশে শিকল বেঁধে রেখে যায়, যেন সে ধূসর না থাকলেও তার দৃষ্টি এখনও ইচ্ছেকে বন্দী করে রেখেছে। রাত 11টার দিকে বরযাত্রী বউ নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। চারপাশে হাসি খুশির আমেজ, আনন্দের কোলাহল,
কিন্তু ইচ্ছের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। পুরো বিয়ের সময় সে অস্থির হয়ে ছোটাছুটি করেছে, কিন্তু আসল চিন্তাটা মাথা থেকে সরাতে পারেনি, ধূসর ভাই তাকে ভুল বুঝেছে। কিভাবে এই ভুল ভাঙাবে? ধূসরের সেই শীতল, ক্ষুব্ধ দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না। ভেবে ভেবে মাথাটা যেন যন্ত্রণা করে উঠছে। গাড়ির সফরটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। ইচ্ছে আর কিছু ভাবতে পারছে না, কেবল ধূসরের সেই শেষ কথাগুলোই কানে বাজছে। অবশেষে ক্লান্ত হয়ে ঈশিতার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাইরের সব কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা। কিন্তু ঘুম কি আসবে, নাকি ধূসর ভাইয়ের চোখের সেই ভয়ঙ্কর চাহনি ঘুমের মাঝেও তাড়া করে ফিরবে? পাশের সাদা মার্বেল মেঝেতে রক্তের ফোঁটা টুপটাপ করে পড়ছে, প্রতিটি ফোঁটার শব্দ অন্ধকার বারান্দার নির্বতাকে আরও তীক্ষ্ণ করে তুলছে। বাতাস ভারী হয়ে আছে, যেন নিস্তব্ধতার গভীরেও এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে। সময় যেন থমকে গেছে, রাতের শূন্যতা এই বাড়িটিকে আরও নিঃসঙ্গ আর রহস্যময় করে তুলেছে। ধূসর চুপচাপ বসে আছে খোলা বারান্দায়, পেছনে ফেলে রক্তে ভেজা দৃশ্য। তার দৃষ্টি স্থির, এক অজানা শূন্যতায় হারিয়ে গেছে। চোখের পাতাগুলো একবারও কাঁপছে না, যেন অনুভূতিগুলোও কোথাও হারিয়ে গেছে এই নীরব রাত্রির অন্ধকারে। তার বুকে মুখ গুজে অসহায়ের মতো কাঁদছে ইচ্ছে, কাঁপতে থাকা হাতে শক্ত করে ধরা ধূসরের শার্ট। যেন এই আঁকড়ে ধরা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই, যেন এই মুহূর্তের বাইরে পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। কান্নায় ভিজে যাচ্ছে ধূসরের শার্টের বুকের অংশ, কিন্তু ধূসর নড়ছে না, প্রতিক্রিয়াহীন সেই শীতল, অভেদ্য ব্যক্তিত্বের আড়ালে যেন এক অচেনা মানুষ বসে আছে। অন্যদিকে ধূসরের ডান হাত থেকে ধীর গতিতে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের ফোঁটা, নিঃশব্দে মিশে যাচ্ছে মেঝের সাদা মার্বেলে, তৈরি করছে এক অনিয়মিত লাল ছোপ। সেই রক্তের রং রাতের অন্ধকারেও ভীষণ উজ্জ্বল মনে হচ্ছে, যেন কোনো শোকাবহ সত্যের নীরব সাক্ষী হয়ে আছে। হাতের পাশে এক কোণায় পড়ে থাকা ফ্লাওয়ার ভাস, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে, যেন এক ভয়ানক বাস্তবতার প্রতিচ্ছবি। সেই ভাসের ভাঙা টুকরোর ওপরও রক্তের ফোঁটা লেগে আছে, কাচের টুকরোগুলোতে প্রতিবিম্বিত হচ্ছে ধূসরের শূন্য দৃষ্টি। রাত প্রায় ৩টা। মির্জা বাড়িতে পৌঁছানোর পর কোনো দিকে না তাকিয়ে সোজা ধূসরের ঘরের দিকে ছুটে যায় ইচ্ছে। এতদিন ধরে পালিয়ে বেড়ানো ইচ্ছে, মনটা আজ আর সইতে পারছে না। ধূসর ভাইয়ের ভুলটা ভাঙাতেই হবে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শ্বাস আটকে আসে তার। ঘরের ভেতরের পরিবেশ কেমন যেন থমথমে। জানালার পর্দা উড়ছে বাতাসে, টেবিলের ওপর রাখা গ্লাস ভাঙা পড়ে আছে, আর তার পাশে ফ্লাওয়ার ভাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ধূসর চুপচাপ খোলা বারান্দার দিকে তাকিয়ে বসে আছে, শার্টের হাতায় রক্ত লেগে আছে, আর হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে মেঝেতে। ইচ্ছে মুহূর্তের জন্য বোবা হয়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে। এরপর যেন কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ধূসরের বুকে মুখ গুজে ফেলে। ধূসর কোনো প্রতিক্রিয়া দেখায় না, হাত দুটো নড়েও না, তাকে ঠেলেও দেয় না, শুধু শূন্য দৃষ্টিতে ইচ্ছের কাঁধের ওপর তাকিয়ে থাকে। ইচ্ছে কাঁদছে, বুক ধরফর করছে, এতক্ষণ চেপে রাখা অনুভূতির প্লাবন যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। ধূসর এবার ধীরে ধীরে বলল, এখন এসেছ? ইচ্ছে ভিজে গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিচ্ছু করিনি, ধূসর ভাই। ধূসর গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর শান্ত গলায় বলল, তাহলে আমি যা দেখেছি, যা শুনেছি, সেসব কি মিথ্যা? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, সবই ভুল, আমি শপথ করে বলছি। আপনি আমাকে চিনেন না, ধূসর ভাই? ধূসর এক মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর মৃদু হেসে বলল, চিনতাম তো, কিন্তু এখন মনে হয় কিছুই জানতাম না। ইচ্ছে শার্টের ওপর শক্ত করে মুঠো বাঁধল, চোখে জল নিয়ে কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে কষ্ট দিতে পারি না, ধূসর ভাই। ধূসর এবার চোখ তুলে তাকাল, সেই গভীর শীতল দৃষ্টি নিয়ে বলল, তাহলে প্রমাণ করো। গলার স্বর স্থির, কঠোর, যেন কোনো অনুভূতিই নেই, কেবল পরীক্ষার মুখে দাঁড়িয়ে থাকা একটা বাস্তবতা। ইচ্ছে ধূসরের হাত শক্ত করে ধরল, চোখের পানি মুছতে ভুলে গেল। ধূসর কি সত্যিই ভুল বুঝে নিয়েছে, নাকি তার চোখের গভীরে লুকানো আছে আরও কিছু? রাতের বাতাস জানালা দিয়ে এসে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরভর্তি বোঝাপড়ার ঝড় থামছে না। ধূসর ইচ্ছের কান ঘেঁষে মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠে আবার,
আমার বুক ছোঁয়ার সাহস দেখিয়েছিস, যদি তার শাস্তি হিসেবে তোর সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত করে দিই। ইচ্ছে ধূসরের বুক থেকে মাথা একটু তুলে তাকায়, কথার মানে বোঝার চেষ্টা করে, কিন্তু অর্থ উদ্ধার করতে না পেরে নিঃশব্দে চুপ করে থাকে। ইচ্ছের বিস্মিত চোখ দুটো ধূসরের গভীর দৃষ্টির সঙ্গে আটকে যায়। অন্যদিকে ধূসর ইচ্ছের মুখের প্রতিটি অনুভূতি পর্যবেক্ষণ করছে, ঠান্ডা, স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, একটা গভীর কিছু লুকিয়ে আছে ধূসরের চোখের ভাষায়, যা পড়তে পারছে না ইচ্ছে।